সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে প্যাসেঞ্জারদের নিয়ে একটা প্লেন নিরাপদে টেক অফ করে। তারা আমেরিকা যাচ্ছিল, সবকিছু নর্মালি চলছিল, কিন্তু তখনই হঠাৎ করে প্লেনটা এক ভয়ঙ্কর তুফানের মধ্যে আটকা পড়ে যায়। আর খুব জোরে বাজ পড়ার কারণে প্লেনের অনেক ইম্পর্ট্যান্ট টেকনোলজি সিস্টেম নষ্ট হয়ে যায়। সিচুয়েশন এতটাই খারাপ হয়ে যায় যে পাইলটকে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়। প্লেনটাকে একদম জনমানবহীন আর অনেক দূরের একটা আইল্যান্ডে নামানো হয়। শুরুতে প্যাসেঞ্জার আর ক্রু মেম্বারদের মনে হয়েছিল যে তারা হয়তো তুফান থেকে বেঁচে গেছে, কিন্তু আসল বিপদ তো মাত্র শুরু হতে যাচ্ছিল। তাদের কারোরই বিন্দুমাত্র আইডিয়া ছিল না যে ওই আইল্যান্ডে অনেক ভয়ঙ্কর আর নিষ্ঠুর কিছু মানুষ থাকে। এমন মানুষ যারা কোনো সরকারের আইন কানুনই মানে না, এমনকি যে কোনো দেশের আর্মিও ওই জায়গায় যেতে ভয় পায়। এখন প্রশ্ন হলো, এই মানুষগুলো কি এই ভয়ঙ্কর আইল্যান্ড থেকে জ্যান্ত বেঁচে ফিরতে পারবে? তো গল্পের শুরুটা হয় এয়ারপোর্ট থেকে, যেখানে আমরা ব্র্যাড নামের একজন পাইলটকে দেখতে পাই, যে খুব দ্রুত প্লেনের দিকে যাচ্ছিল আর ভিডিও কলে তার মেয়ের সাথে কথা বলছিল। ড্যানিয়েলা একটু রাগ করে আছে, কারণ তার বাবা সবসময় কাজেই বিজি থাকে। কিন্তু ব্র্যাড তাকে কথা দেয় যে আমেরিকা পৌঁছানো মাত্রই তারা দেখা করবে। এই কথার মধ্যে বাবা আর মেয়ের ভালোবাসা আর চিন্তা খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছিল। এরপর ব্র্যাড প্লেনের কেবিনে এসে কো পাইলটের সাথে দেখা করে, যার নাম ডেল। ডেল একটু নার্ভাস ছিল, কারণ আজ সে প্রথমবার ফ্লাইট ওড়াতে যাচ্ছিল। কিছুক্ষণ পরেই সেখানে এয়ারলাইন কোম্পানির ওয়েদার ডিপার্টমেন্টের হেড এসে ক্যাপ্টেনকে জানায় যে আজ তাদের খুব খারাপ আবহাওয়ার মধ্যে দিয়ে যেতে হবে। বিশেষ করে সাউথ চায়না সিয়ের ওপর দিয়ে আবহাওয়া খারাপ হওয়ার পুরো পসিবিলিটি আছে। এটা শুনে ক্যাপ্টেন বলে যে প্লেনটা অন্য কোনো রুট দিয়ে নিয়ে যাওয়া উচিত, যাতে রিস্ক একটু কম হয়, কিন্তু কোম্পানির দিক থেকে সরাসরি না করে দেওয়া হয়। আর কারণ দেখানো হয় যে যদি রুট চেঞ্জ করা হয় তাহলে প্রায় 18,000 লিটার এক্সট্রা ফিউল লাগবে। সাথে এটাও বলা হয় যে আজকের ফ্লাইটে প্যাসেঞ্জারের সংখ্যা খুবই কম, তাই কোম্পানি চায় যে একদম কম খরচে প্লেনটা যেন আমেরিকা পর্যন্ত পৌঁছে যায়, যাতে কোম্পানির প্রফিট ঠিক থাকে। ঠিক তখনই একজন এয়ার হোস্টেস এসে ব্র্যাডকে বাইরে ডাকে। সেখানে একজন পুলিশ অফিসার ব্র্যাডকে জানায় যে এমার্জেন্সির কারণে তোমাকে একজন খুনিকে সাথে নিয়ে যেতে হবে, যার নাম টনি। টনি খুব পাওয়ারফুল আর ভয়ঙ্কর একজন মানুষ, তার নামে মার্ডার কেস আছে, আর এখন তাকে প্লেনে করে অন্য দেশে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে তাকে সারা জীবনের জন্য জেলে আটকে রাখা যায়। ওই পুলিশ অফিসার ব্র্যাডকে বলে, এই দায়িত্ব আমরা তোমাকে এই জন্যই দিচ্ছি কারণ তুমি একজন যোগ্য আর বুদ্ধিমান পাইলট। তার সাথে একজন পুলিশ অফিসার সব সময় থাকবে। পুলিশ অফিসার ক্যাপ্টেনকে বলে যাতে তাদেরকে একদম পিছনের সিট দেওয়া হয়, যেন সে সাধারণ প্যাসেঞ্জারদের থেকে আলাদা থাকে। ক্যাপ্টেন তার কথা মেনে নিয়ে তাকে একদম পিছনের সিট দিয়ে দেয়। এরপর সব প্যাসেঞ্জারকে নিজেদের সিটে বসতে বলা হয়, আর প্লেনের ক্যাপ্টেন সব ক্রু মেম্বারদের বলে দেয় যে তারা সবাই যেন ওই আসামির কাছ থেকে দূরে থাকে, কারণ সে তার প্যাসেঞ্জারদের সেফটি নিয়ে কোনো ধরনের রিস্ক নিতে চায়নি। সব কিছু চেক করার পর ফ্লাইট টেক অফের জন্য রেডি হয়ে যায়। ধীরে ধীরে প্লেনটা সিঙ্গাপুর থেকে উড়াল দেয়। শুরুতে সবকিছু ঠিকঠাকই চলছিল। ভয়েস ক্যাপ্টেন ডেল তার ফ্যামিলি নিয়ে কথা বলা শুরু করে। ব্র্যাড ডেলকে মোবাইলে তার মেয়ের ছবি দেখায় আর বলে, আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি, কিন্তু কাজের কারণে আমরা একসাথে থাকতে পারি না। আমার মেয়ে আমেরিকাতেই থাকে, আর আজ আমরা ওর সাথে দেখা করতে যাচ্ছি। তখন ডেল বলে, আপনার বউ আর মেয়ের থেকে দূরে থাকা নিশ্চয়ই অনেক কষ্টের, তাই না? কিন্তু ব্র্যাড বলে যে আমার বউ 3 বছর আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে। এখানে ব্র্যাড একটু ইমোশনাল হয়ে যায় আর বলে, এই দুনিয়াতে একজন আরেকজন ছাড়া আমাদের আর কেউই নেই। অন্যদিকে প্লেনে বসে থাকা প্যাসেঞ্জাররা জার্নিটা এনজয় করছিল, কিন্তু তারা জানতো না যে কিছুক্ষণ পরেই তাদের সাথে অনেক খারাপ কিছু হতে চলেছে। কেবিনে বসে থাকা দুজন পাইলটও অনেক খুশি ছিল, আর প্লেনটাও একদম নর্মালভাবেই ফ্লাই করছিল। কিন্তু তখনই হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায় আর প্লেনটা হালকা হালকা ঝাঁকুনি দিতে শুরু করে। এই কারণে ব্র্যাড একটু টেনশনে পড়ে যায়, কারণ তার কাছে বিষয়টা ঠিক লাগছিল না। সে সব প্যাসেঞ্জারকে সিট বেল্ট বাঁধার জন্য অ্যানাউন্স করে দেয়, আর রেডিওর মাধ্যমে সে কন্ট্রোল টাওয়ারের সাথে কথা বলার ট্রাই করে, কিন্তু তার কথা আর হয়ে ওঠে না, কারণ আবহাওয়া খারাপ হওয়ার কারণে এখানকার সব রেডিও কাজ করা বন্ধ করে দেয়। ঠিক তখনই হঠাৎ করে খুব জোরে একটা বাজ এসে প্লেনের ওপর পড়ে, যার কারণে প্লেনটা অনেক জোরে জোরে কাঁপতে শুরু করে। ব্র্যাড প্যাসেঞ্জারদের কি অবস্থা সেটা দেখার জন্য কেবিন থেকে বাইরে আসে। প্যাসেঞ্জারদের দেখে ব্র্যাড কিছুটা শান্তি পায়, কারণ সব প্যাসেঞ্জার সেফ ছিল। কিন্তু এখন ধীরে ধীরে সব লাইট বন্ধ হয়ে যাচ্ছিল, আর ঠিক তখনই প্লেনে আরও কয়েকটা জোরে ঝাঁকুনি লাগে, যার কারণে ব্র্যাডের মাথার সামনের ছাদে বাড়ি খেয়ে সে নিচে পড়ে যায়, আর তার কপালে চোট লাগে। এই অবস্থা দেখে সব প্যাসেঞ্জারের অবস্থা খারাপ হতে শুরু করেছিল। ব্র্যাড তাড়াতাড়ি আবার কেবিনে এসে তার সঙ্গীর সাথে মিলে প্লেনটাকে কন্ট্রোল করার কাজে লেগে পড়ে। এটা তাদের জন্য খুবই কঠিন একটা সময় ছিল। আবহাওয়া খারাপ থাকার কারণে সামনে তারা কিছুই দেখতে পারছিল না। ব্র্যাড বলে যে আমাদের প্লেনটাকে নিচে নামাতে হবে, কারণ প্লেনে যদি
আর একটা ঝাঁকুনি লাগে তাহলে প্লেনটা ধ্বংস হয়ে যেতে পারে। তারা সাথে সাথেই প্লেনটার অল্টিটিউড বা হাইট কমাতে শুরু করে আর প্লেনটা খুব দ্রুত নিচের দিকে নামতে থাকে। প্লেনের ভেতরে থাকা প্যাসেঞ্জাররা অনেক বেশি ভয় পাচ্ছিল। ঠিক তখনই ওই ক্রিমিনাল টনির সাথে যে পুলিশ অফিসার এসেছিল তার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। সে তার মোবাইল ফোনটা তোলার জন্য নিজের সিট বেল্টটা খুলে ফেলে। তাকে সাহায্য করার জন্য একজন এয়ার হোস্টেসও নিজের সিট বেল্ট খুলে সামনে আসে। এখন যেহেতু প্লেনটা খুব স্পিডে নিচের দিকে যাচ্ছিল, এই কারণে সিট বেল্ট খোলা মাত্রই তারা দুজনেই ছিটকে গিয়ে উপরের ছাদে জোরে বাড়ি খায়। তারা দুজনেই এত জোরে ছাদে বাড়ি খায় যে সাথে সাথেই তারা মারা যায়। এর মধ্যেই প্লেনটা অনেকটা নিচে চলে আসে আর কোনো মতে এই দুই পাইলট মিলে প্লেনটাকে কন্ট্রোল করে ফেলে। কিন্তু জোরে বাজ পড়ার কারণে প্লেনের বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টেকনোলজি সিস্টেম নষ্ট হয়ে যায়। তাই ব্র্যাড কিছুতেই প্লেনটাকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যেতে পারত না, যার কারণে ব্র্যাড প্লেনটাকে নিচে এনে সাগরে ক্র্যাশ ল্যান্ডিং করানোর কথা ভাবে। কিন্তু তাতে সবার বাঁচার চান্স অনেক কম ছিল, কারণ সাগরের ঢেউ অনেক বেশি ছিল। ঠিক তখনই ক্যাপ্টেন একটু দূরে একটা আইল্যান্ড দেখতে পায়। তারা জানতো না যে ওই জায়গাটা আসলে কোথায়, কিন্তু যদি জ্যান্ত বাঁচতে হয় তাহলে ওখানেই ল্যান্ডিং করতে হবে। কোনো মতে তারা প্লেনটাকে ওই আইল্যান্ডের দিকে ঘুরিয়ে নেয়। ক্র্যাশ ল্যান্ডিং হওয়ার আগেই তারা আইল্যান্ডের একটা রাস্তার ওপরে খুব সাবধানে প্লেনটাকে সেফলি ল্যান্ড করিয়ে ফেলে। কিন্তু ইঞ্জিন অনেক বেশি গরম হয়ে গিয়েছিল, যা যে কোনো সময় প্লেনে ব্লাস্ট হতে পারত। তাই ব্র্যাডের কথায় সব প্যাসেঞ্জারকে তাড়াতাড়ি করে প্লেন থেকে নিচে নামিয়ে দেওয়া হয়। এই অ্যাক্সিডেন্টে দুজনের মৃত্যু হয়। একজন ছিল ওই পুলিশ অফিসার আর অন্যজন প্লেনের একজন ক্রু মেম্বার। অন্যদিকে নিউ ইয়র্কে এয়ারলাইন কোম্পানির হেডকোয়ার্টারে কোম্পানির মালিক টেরি এই খবর পাওয়া মাত্রই সাথে সাথে একটা মিটিং ডাকে। তারা জানতে পারে যে প্লেনটা সিঙ্গাপুর থেকে উড়ান দেওয়ার পর ফিলিপিন্সের কোনো একটা এলাকায় গায়েব হয়ে গেছে, কিন্তু সঠিক লোকেশনটা কারোরই জানা ছিল না। তাই টেরি ডেভিড নামের একজন স্পেশাল রেস্কিউ অফিসারকে ডাকে আর প্লেনটাকে খোঁজা আর প্যাসেঞ্জারদের বাঁচানোর দায়িত্ব তাকে দেওয়া হয়। এত ভয়ঙ্কর আর খারাপ আবহাওয়ায় প্লেনটাকে পাঠানো হয়েছে দেখে সেও অবাক হয়ে যায়। সে বলে, তুফান এত ভয়ঙ্কর ছিল, তারপরও কোন গাধা তাদেরকে পারমিশন দিয়েছে? তখন ভিডিও কলের মাধ্যমে প্রোটোকল অফিসারের সাথে কথা হয়। সে বলে, এটা এয়ারলাইন প্রোটোকল, প্যাসেঞ্জার কম ছিল, তাই এটাই সবচেয়ে ভালো রাস্তা ছিল। আমার মনে হয়েছিল যে তারা ওখান দিয়ে বেরিয়ে যেতে পারবে। তখন ডেভিড বলে, আপনার মনে হয়েছিল মানে কি? আপনি কি কোনো ওয়েদার মাস্টার নাকি? তাছাড়া আপনি কতটুকু ফিউল বাঁচিয়েছেন? তখন সে বলে যে 12,000 লিটার। তখন ডেভিড বলে, যদি ওদের কিছু হয় না তাহলে এর 10 গুণ খেসারত দিতে হবে। এরপর সে কোনো সময় নষ্ট না করে রেস্কিউ অপারেশন শুরু করে দেয়, কারণ তার কাছে প্রতিটা মিনিট অনেক ইম্পর্টেন্ট ছিল। প্লেনটা ফিলিপিন্সের পশ্চিম দিকের এমন একটা এলাকায় গায়েব হয়েছিল যেখানে টেরোরিস্ট বা জঙ্গিদের রাজত্ব চলে। যদি সেখানকার লোকজন প্যাসেঞ্জারদের জিম্মি করে খেলে তাহলে তাদের জ্যান্ত বেঁচে ফেরা খুবই মুশকিল হয়ে যাবে। তাই রেস্কিউ অফিসার ডেভিড 4 জনের একটা স্পেশাল টিম তৈরি করে। তারা তাদের সাথে অনেক আধুনিক অস্ত্র আর অনেক বেশি টাকা নিয়ে বেরোয়। অন্যদিকে ওই আইল্যান্ডের সব প্যাসেঞ্জারের মধ্যে এখনও ভয়ের একটা পরিবেশ ছিল, কারণ সেখানে কোনো মোবাইল সিগন্যাল ছিল না। প্লেনের কমিউনিকেশন ডিভাইস আর রেডিও পুরোই নষ্ট হয়ে গিয়েছিল। বাইরের দুনিয়ার সাথে তাদের কানেকশন পুরোপুরি কেটে গিয়েছিল। এখন এখান থেকে তারা সেফলি বেঁচে ফিরতে পারবে কি পারবে না, এই নিয়ে সব প্যাসেঞ্জারের মনে অনেক রকমের প্রশ্ন উঠছিল। ব্র্যাড সব প্যাসেঞ্জারকে একসাথে করে বোঝায় যে এমার্জেন্সির কারণে আমাদের এখানে নামতে হয়েছে। প্লেনে এখনও কিছুটা পাওয়ার আছে যেটা দিয়ে আমরা বাকি জিনিসগুলো ঠিক করে ফেলব। ততক্ষণে আপনারা এখানে শান্ত হয়ে আরাম করুন। আপনারা কেউ ভয় পাবেন না, খুব জলদিই আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপর ব্র্যাড প্লেনের কাছে এসে সেটা ঠিক করার কাজে লেগে পড়ে, কিন্তু সে দেখে যে প্লেনের পাওয়ার বেশ কম। তাই হেল্প পাওয়ার জন্য তাদেরকে যেভাবেই হোক কারোর সাথে কন্ট্যাক্ট করতে হবে। তারা ম্যাপ বের করে নিজেরাই নিজেদের লোকেশন দেখার ট্রাই করে, যাতে তারা বুঝতে পারে যে তারা আসলে কোন জায়গায় আছে। ব্র্যাডের সঙ্গী ডেল ম্যাপ দেখে জানায় যে আমরা একটা প্রাইভেট আইল্যান্ডে ফেসে গেছি। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। এখানে এমন সব মানুষ থাকে যারা কোনো সরকার বা পুলিশের কথা মানে না। যদি এই মানুষগুলো আমাদের ধরে ফেলে তাহলে আমাদের জীবন চরম বিপদে পড়বে আর আমাদের সরকারও আমাদের বাঁচাতে পারবে না। এটা শুনে ব্র্যাড বলে, এখন যেখান থেকেই হোক আমাদের রেস্কিউ টিমকে এখানে ডাকতেই হবে, যাতে তারা এসে আমাদের সবাইকে বাঁচায়, কারণ এখান থেকে বেরোনোর এটাই একমাত্র রাস্তা। এরপর তারা দুজনের সাহায্য ডাকার জন্য রেডিও ঠিক করতে শুরু করে, কিন্তু বাজ পড়ার কারণে রেডিও পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। এখন ব্র্যাড সব প্যাসেঞ্জারের কাছে আসে আর তাদের জানায় যে কোনো একটা সমস্যার কারণে রেডিও কাজ করছে না, কিন্তু আপনারা কেউ টেনশন করবেন না। ব্র্যাড তাদের সান্ত্বনা দিয়ে বলে, যখন আমরা প্লেন ল্যান্ডিং করছিলাম তখন আমি কাছেই একটা গ্রাম দেখেছিলাম। আমরা ওখানে গিয়ে কোনো রেডিও খুঁজব আর কন্ট্রোল টাওয়ারকে আমাদের লোকেশন জানিয়ে রেস্কিউ টিমকে এখানে পাঠাতে বলবো, যারা এসে আপনাদের সবাইকে বাঁচিয়ে নেবে। আর এখানে ব্র্যাড অনেক বড় একটা রিস্ক নেয়। সে বলে, আমার সাথে টনি যাবে। এই কথা বলে সে টনির হাত কড়া খুলে দেয়। এখানে ব্র্যাড ডেলকে বলে, তুমি প্লেনের পাওয়ার রিপেয়ার করার কাজে লেগে পড়ো। আমি খুব জলদি কারো সাথে কন্ট্যাক্ট করে রেস্কিউ টিমকে এখানে আনার চেষ্টা করব। এরপর টনি আর ব্র্যাড রেডিও খোঁজার জন্য জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। রাস্তায় টনি তাকে বিশ্বাস করার জন্য ব্র্যাডকে থ্যাঙ্কস জানায়। অন্যদিকে আমরা এই আইল্যান্ডে থাকা টেররিস্টদের গ্রুপটাকে দেখতে পাই, যাদের কাছে একটা লোক দৌড়ে আসে, আর সেই লোকটা ওই গ্রুপের লিডারকে একটা খবর দেয়। লিডারের নাম ছিল দাতু। ওই লোকটা বলে, আমি রাতে মাইনিং আইল্যান্ডে একটা প্লেনকে ল্যান্ড করতে দেখেছি, মনে হয় এমার্জেন্সির কারণে, আর এর ভেতরে হয়তো আলাদা আলাদা দেশের অনেক মানুষ আছে।
এটা শুনে দাতু ওই লোকটাকে কিছু টাকা দেয়। এরপর গ্রুপের লিডার তার টিমকে রেডি হতে বলে, কারণ হয়তো এরা তাদেরকে লুট করার উদ্দেশ্যেই সেখানে যাচ্ছিল। অন্যদিকে জঙ্গলের ভেতর ব্র্যাড আর টনির সামনের দিকে এগোচ্ছিল। টনি ব্র্যাডকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ছেড়ে দিলে কেন, আর এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন ব্র্যাড তাকে বলে, কারণ তোমার জন্য আমি সবাইকে বিপদে ফেলতে পারি না, আর এখানে একটা ভয়ঙ্কর প্রাইভেট আর্মি আছে যাদেরকে তোমার আমার সাথে মিলে সামলাতে হবে। তখন টনি ব্র্যাডকে বলে, আমি একজন মিলিটারি ব্যাকগ্রাউন্ডের লোক, আর আমি ইউএস মিলিটারিতে অনেক বছর ডিউটিও করেছি। কিছুক্ষণ পরেই পেছন থেকে টনির গলার আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। ব্র্যাড যখন পেছন ঘুরে দেখে তখন টনি সেখানে ছিল না। কিন্তু ক্যাপ্টেন জানত যে এই ঘন জঙ্গলে একা বেঁচে থাকাটা কতটা কষ্টের, তাই সে এই ব্যাপারে বেশি মাথা না ঘামিয়ে সামনের দিকে এগোতে থাকে। জঙ্গলের ভেতর অনেক দূর আসার পর ক্যাপ্টেন একটা পুরনো বাড়ি দেখতে পায়। দেয়ালের গায়ে গুলির দাগ ছিল, আর মাটিতেও অনেকগুলো গুলি পড়েছিল। ক্যাপ্টেন খুব সাবধানে ভেতরে যায়, কিন্তু পুরো বাড়িটা একদম খালি আর শুনশান ছিল। ঠিক তখনই তার চোখ দেয়ালে লাগানো একটা টেলিফোনের উপর পড়ে। ফোনটা নষ্ট ছিল, কিন্তু সে কোনোভাবে সেটা ঠিক করে ফেলে। ক্যাপ্টেন সাথে সাথে কোম্পানির হেল্পলাইন নাম্বারে কল করে, আর তাদেরকে নিজেদের বর্তমান অবস্থা আর সঠিক লোকেশনের ব্যাপারে জানায়। কিন্তু ফোনে থাকা লোকটা এটাকে একটা ফাজলামো মনে করে, কারণ সকাল থেকেই অনেকে এভাবে কল করে মজা নিচ্ছিল, তাই সে কলটা কেটে দেয়। এখন ব্র্যাডের কাছে আর কোনো রাস্তাই বাকি ছিল না। সে তার মেয়েকে ফোন করে, আর তাকে পুরো ব্যাপারটা খুব ভালো করে বুঝিয়ে বলে এই খবরটা যেন সে সাথে সাথে এয়ারলাইন কোম্পানিকে জানিয়ে দেয়। কথা বলতে বলতেই হঠাৎ করে পেছন থেকে একটা লোক তার উপর হামলা করে বসে। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে ফাইট চলে, কিন্তু ব্র্যাড কোনো মতে তাকে মেরে ফেলে। ঠিক তখনই দুটা গুলির আওয়াজ আসে, আর একটা লোককে তার দিকে এগিয়ে আসতে দেখা যায়। ব্র্যাড সাথে সাথে টেবিলের পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু সে অন্য কেউ ছিল না, বরং সে ছিল টনি। সে বাইরে দুজন জঙ্গিকে মেরে ফেলেছিল, আর ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য ভেতরে এসেছিল, কারণ সে পালিয়ে যাবেই বা কোথায়। এই দ্বীপের চারদিকে শুধু পানি আর পানি, আর চারদিকে শুধু ঘন জঙ্গল। টনি ব্র্যাডের সেফটির জন্য তাকে একটা বন্দুক দেয় আর একটু পানি খেতে বলে। নিজেকে সামলে নিয়ে ব্র্যাড সিঁড়ি দিয়ে নিচে নামে। সেখানে সে অদ্ভুত একটা জিনিস দেখতে পায়। একটা রুমে ভিডিও ক্যামেরা লাগানো ছিল, আর সামনে রক্তের দাগ ছিল। সেখানে আলাদা আলাদা দেশের পাসপোর্টও পড়েছিল। তারা যখন ক্যামেরাতে রেকর্ড করা ভিডিওটা দেখে তখন একদম অবাক হয়ে যায়। এই টেররিস্টরা আলাদা আলাদা দেশের মানুষকে এই আইল্যান্ডে ধরে এনে আটকে রাখে, তারপর টাকার বিনিময়ে তাদেরকে ছাড়ে, আর যদি টাকা না পায় তাহলে খুব নির্মমভাবে মেরে ফেলে। এসব বুঝতে পেরেই ব্র্যাড আর টনি বাইরে দাঁড় করানো একটা গাড়ি নিয়ে খুব স্পিডে তাদের প্লেনের দিকে বেরিয়ে পড়ে। ওদিকে সব প্যাসেঞ্জার ব্র্যাডের অপেক্ষায় বসেছিল যে ব্র্যাড খুব জলদিই তাদের জন্য সাহায্য নিয়ে আসবে। ঠিক তখনই তারা একটা গাড়ির আওয়াজ শুনতে পায়। গাড়ির আওয়াজ শুনে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। তারা ভাবে যে ব্র্যাড তাদের জন্য রেস্কিউ টিম ডেকে এনেছে, কিন্তু এটা কোনো রেস্কিউ টিম ছিল না, বরং এরা ছিল এই আইল্যান্ডে থাকা সেই জঙ্গিরা। তারা গুলি চালিয়ে সব প্যাসেঞ্জারকে ভয় দেখাতে শুরু করে। ওই গুলির আওয়াজ ব্র্যাড আর টনিও শুনে ফেলেছিল। এরপর তারা গাড়ির স্পিড বাড়িয়ে খুব তাড়াতাড়ি প্লেনের কাছে পৌঁছানোর চেষ্টা করে। টেররিস্ট গ্রুপের লিডার দাতু এয়ার হোস্টেসের কাছে সব প্যাসেঞ্জারের লিস্ট চায়। ভয়ে এয়ার হোস্টেস তাড়াতাড়ি তাকে লিস্ট এনে দিয়ে দেয়। এরপর গ্যাংয়ের একটা লোক ডেলকে জিজ্ঞেস করে, তোমাদের সিনিয়র পাইলট কোথায়? তখন ডেল বলে যে সে কোনো কাজে জঙ্গলের ভেতর গেছে, কিন্তু এখনও ফিরে আসেনি। ঠিক তখনই সেখানে ব্র্যাড আর টনিও পৌঁছে যায়, কিন্তু তারা দুজন চুপচাপ দূর থেকে এদেরকে দেখছিল। এরই মধ্যে একটা মেয়ে সেখান থেকে পালানো ট্রাই করে, কিন্তু তারা গুলি চালিয়ে মেয়েটাকে মেরে ফেলে। এটা দেখে ব্র্যাড তাদের সাহায্য করার জন্য যেতে চায়, কিন্তু টনি তাকে আটকে দেয়। আর টনি বলে, তুমি শান্ত থাকো, এখন যাওয়াটা ঠিক হবে না। গ্যাং লিডার সব প্যাসেঞ্জারকে একটা বাসের মধ্যে বসিয়ে নেয়, আর লিডার তার দুজন সঙ্গীকে সেখানেই রেখে দিয়ে বলে, যাও প্লেনের ভেতর যত দামি জিনিসপত্র আছে সব নিয়ে এসো। এরপর তারা সব প্যাসেঞ্জারকে তাদের আস্তানায় নিয়ে যেতে শুরু করে। গ্যাংটা চলে যাওয়ার পর ব্র্যাড টনির ওপর রাগ করতে থাকে যে ওরা আমাদের প্যাসেঞ্জারদের নিয়ে গেল আর তুমি আমাকে যেতেই দিলে না। তখন টনি তাকে বোঝায় ওরা অনেক বেশি মানুষ ছিল, তুমি যদি যেতেও তবুও এত বড় একটা আর্মির সাথে একা লড়তে পারতে না। প্যাসেঞ্জারদের সামনে এ ধরনের নিষ্ঠুরতা দেখে সবার মনে মৃত্যুর ভয় ঢুকে যায়। জঙ্গিদের লিডার দাতু সব প্যাসেঞ্জারকে একটা বাসে বসিয়ে তার সাথে নিয়ে যায়, আর সেখানে দুজন জঙ্গিকে রেখে যায় যাতে তারা প্যাসেঞ্জারদের সব জিনিসপত্র এক জায়গায় করতে পারে। এই সুযোগটা দেখেই ব্র্যাড আর টনি একজন জঙ্গিকে মেরে ফেলে, আর দ্বিতীয় জঙ্গির মাথায় বন্দুক ঠেকিয়ে জিজ্ঞেস করে যে প্যাসেঞ্জারদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে সে কিছু বলতে রাজি হয় না, কিন্তু একটু কড়াভাবে জিজ্ঞেস করার পর শেষমেশ সে জায়গার লোকেশনটা বলে দেয়। ক্যাপ্টেন কোনো সময় নষ্ট না করে প্লেনের ককপিটে গিয়ে নিজের ইউনিফর্মের ওপর ওই জায়গার ঠিকানাটা লিখে নেয়। এরপর সে ওই বেঁচে থাকা জঙ্গিটাকেও মেরে ফেলে, আর তার জিপ গাড়িটা নিয়ে ওই বলে দেওয়া লোকেশনের দিকে বেরিয়ে পড়ে। ওদিকে নিউ ইয়র্কের কন্ট্রোল সেন্টারে কোম্পানির অফিসাররা প্লেনটার সঠিক লোকেশন পেয়ে যায়। ডেভিড সাথে সাথেই ওই লোকেশনটা তার 4 জনের স্পেশাল ফোর্সের টিমের
প্লেনের কাছে পাঠিয়ে দেয়। এদিকে আইল্যান্ডে জঙ্গিরা সব প্যাসেঞ্জারকে একটা শুনশান বস্তিতে লাইনে দাঁড় করিয়ে দেয়। এরপর তারা সবার নাম আর দেশের নাম জিজ্ঞেস করে একটা ভিডিও রেকর্ড করে, যাতে পরে তাদের সরকারের কাছে অনেক বড় অ্যামাউন্টের টাকা দাবি করতে পারে। ওদিকে 4 জন স্পেশাল ফোর্সের কমান্ডো প্লেনের লোকেশনে পৌঁছে যায়। নিউ ইয়র্কে বসে থাকা অফিসাররা এটা সরাসরি দেখতে পাচ্ছিল। কমান্ডোরা পুরো এলাকাটা খুব ভালোভাবে তল্লাশি করে, কিন্তু সেখানে তারা শুধু ক্যাপ্টেন ব্র্যাডের লিখে যাওয়া ওই ঠিকানাটাই পায়। এছাড়া আর কাউকেই সেখানে দেখা যায় না। অন্যদিকে টরেন্স আর লুইস জঙ্গিদের ওই বস্তিতে পৌঁছে গিয়েছিল। চারদিকে অস্ত্র হাতে লোক দাঁড়িয়েছিল। তারা জঙ্গিদের পাহারা দিতে দেখে। তারা খুব সাবধানে দুজন জঙ্গিকে মেরে ফেলে। এরপর তারা দুজনের সামনের দিকে এগোয়, যেখানে প্যাসেঞ্জারদের রাখা হয়েছিল। সেখানে অনেকগুলো গার্ড পাহারা দিচ্ছিল। এটা দেখে টনির খুব রাগ উঠে যায়, তাই সে সেখানে রাখা হাতুড়িটা তুলে নিয়ে একে একে সবাইকে মারতে থাকে। আর ব্র্যাড একটা লোকের কাছ থেকে চাবি নিয়ে সবাইকে আজাদ করে নেয়। ক্যাপ্টেন তার সব প্যাসেঞ্জারকে বলে যে তাদেরকে আবার প্লেনের কাছে ফিরে যেতে হবে, কারণ আমি টেলিফোনের মাধ্যমে সাহায্য চেয়েছি। কিছুক্ষণের মধ্যেই রেস্কিউ টিম সেখানে পৌঁছে যাবে। এই কথা বলে ক্যাপ্টেন সব প্যাসেঞ্জারকে বাসে বসতে বলে, কিন্তু বাস চলার আগে টনি ব্র্যাডের কাছে এসে জানায় যে বাইরে অনেক গুন্ডা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, যারা আমাদের দেখা মাত্রই আমাদের উপর গুলি চালানো শুরু করে দেবে। ব্র্যাড যখন প্যাসেঞ্জারদের দিকে তাকায়, তখন তারা সবাই অনেক বেশি ভয় পাচ্ছিল। এখন এখানে ব্র্যাড নিজের জীবন বাজি রেখে একটা ডিসিশন নেয়। সে টনিকে বলে, আমি ওখানে থাকা সব জঙ্গিদের ধ্যান অন্যদিকে ঘোরাবো, আর তুমি সুযোগ বুঝে সব প্যাসেঞ্জারকে এখান থেকে নিয়ে যাবে। প্রথমে তো টনি ব্র্যাডকে এমনটা করতে মানা করে। সে বলে যে এমন করলে ওরা তোমাকে মেরে ফেলবে, কিন্তু ব্র্যাড বলে যে এছাড়া আমাদের কাছে আর অন্য কোনো রাস্তাও তো নেই। এটা শুনে টনি রাজি হয়ে যায়। ব্র্যাড ওখান থেকে বেরিয়ে জঙ্গিদের কাছে আসে। সেখানে ব্র্যাড গ্যাংয়ের লিডারের সাথে কথা বলে, আমি হেল্পের জন্য ইনফর্ম করে দিয়েছি, খুব জলদি এখানে রেস্কিউ টিম চলে আসবে, তাই সব প্যাসেঞ্জারকে এখান থেকে যেতে দাও। এটা শুনে গ্যাংয়ের সবাই ব্র্যাডের কথা শুনে হাসতে শুরু করে আর ব্র্যাডকে মারতে থাকে। গ্যাংয়ের হেড বলে, এভাবে কি করে ছেড়ে দেব, টাকা ছাড়া আমি কাউকে ছাড়ি না। আর এখন যেই মাত্র এরা ব্র্যাডকে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই সেখানে ওই প্রাইভেট রেস্কিউ টিম পৌঁছে যায় আর জঙ্গিদের ওপর হামলা করে দেয়। অনেকক্ষণ ধরে গোলাগুলি চলার পর তারা গ্যাংয়ের অনেক লোককে মেরে ফেলে আর ব্র্যাডকে ছাড়িয়ে নেয়। ব্র্যাডকে বাসে উঠিয়ে তারা ওখান থেকে বেরিয়ে যায়। এখানে গ্যাংয়ের লিডার দেখে যে তার অনেক সঙ্গীর সাথে তার ছোট ভাইও মারা গেছে। এটা দেখে তার অনেক বেশি রাগ উঠে যায়। সে কসম খেয়ে বলে যে সে এদের মধ্যে একজনকেও ছাড়বে না আর সবাইকে বেছে বেছে মারবে। এরপর সে তার টিমকে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা এখনই এদের মারার জন্য বেরোবো। বাসের ভেতর প্রাইভেট টিমের ক্যাপ্টেন সবাইকে জানায় যে আমরা শুধু 5 জনের ছোট্ট একটা প্রাইভেট টিম, যারা শুধু তোমাদের এখানে বাঁচানোর মিশনে এসেছি। আমরা কোনো রেস্কিউ টিম নই, রেস্কিউ টিমকে এখানে আসতে আরও কিছুটা সময় লাগবে। এটা শুনে ব্র্যাড ঘাবড়ে যায় আর বলে যে আমাদের কাছে সময় নেই, কারণ গ্যাংয়ের লোকগুলো খুব জলদি আমাদের পিছনে আসবে আর আমাদের দেখা মাত্রই মেরে ফেলবে। কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে। প্লেনের কাছে পৌঁছানো মাত্রই ব্র্যাড সব প্যাসেঞ্জারকে বলে যে প্লেনে পাওয়ার ফিরে এসছে, তার মানে এখন প্লেন স্টার্ট হয়ে যাবে আর আমরা সাথে সাথেই এখান থেকে বেরিয়ে যাব। এই জন্য আপনারা সবাই তাড়াতাড়ি প্লেনে বসে পড়ুন, কারণ আমরা রেস্কিউ টিমের জন্য ওয়েট করতে পারবো না, তাদের এখানে আসতে সময় লাগবে, আর যদি আমরা এখানে থাকি তাহলে ওই জঙ্গিদের হাতে মারা পড়ব। এটা শুনে সবাই প্লেনে বসে পড়ে আর ব্র্যাড প্লেনের সব চেকিং করার কাজে লেগে পড়ে। অন্যদিকে প্রাইভেট টিমের লোকজন আগে থেকে আসা বিপদের জন্য রেডি হয়ে বসে থাকে। তখনই হঠাৎ করে ওই জঙ্গিদের গ্রুপটা এসে তাদের ওপর হামলা করে দেয়। তাদেরকে দেখে প্রাইভেট টিম তাদেরকে আটকানোর কাজে লেগে পড়ে আর এখানে দুই দিক থেকেই অনেক গোলাগুলি হয়। কিন্তু এই প্রাইভেট টিমের কাছে অনেক ভালো বন্দুক ছিল, যার কারণে তারা অনেক গুন্ডাকে মেরে ফেলে। ব্র্যাড তাড়াতাড়ি প্রাইভেট টিমের লিডারকে জানায় যে আমি আগামী 5 মিনিট পর প্লেনটা স্টার্ট করতে যাচ্ছি আর তোমরা সবাইও তাড়াতাড়ি প্লেনে উঠে পড়বে। এরপর ব্র্যাড টনির কাছে যায় আর তাকে ধন্যবাদ দেয় যে তুমি আমার এত কঠিন সময় আমার সাথে ছিলে। ব্র্যাড নিজেকে গুলির হাত থেকে বাঁচাতে বাঁচাতে প্লেনের ভেতর এসে নিজের কেবিনে বসে পড়ে আর তার সঙ্গী কো পাইলটকে সাথে নিয়ে প্লেন স্টার্ট করার কাজে লেগে পড়ে। ওদিকে টনির কাছে গুলি শেষ হয়ে যায় আর সে যখন বুলেট খোঁজার জন্য প্রাইভেট টিমের ব্যাগ চেক করে, তখন সে সেখানে টাকায় ভরা একটা ব্যাগ দেখতে পায়। কিন্তু এই মুহূর্তে টনি টাকাগুলো ফেলে রেখে অন্য ব্যাগ থেকে গুলি বের করে আবার জঙ্গিদের সাথে ফাইট করতে শুরু করে। এদিকে ততক্ষণে ব্র্যাড ও প্লেনটাকে ডান দিকে ঘুরিয়ে নেয়। এখন প্রাইভেট টিমের সোলজাররাও একে একে প্লেনে উঠতে শুরু করে আর টনি তাদেরকে কভার ফায়ার দেয়। পাওয়ার আসার কারণে রেডিওটাও কাজ করতে শুরু করে। এখন ব্র্যাডকে প্লেন কোম্পানির মালিক জানায় যে আমি তোমাকে একটা সুরক্ষিত জায়গার কথা বলে দেব, যেখানে তুমি যেতে পারো। এখন সবাই প্লেনে উঠে পড়ে, কিন্তু টনি ওঠে না। সে ওই টাকায় ভরা ব্যাগটা নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে, কারণ যদি সে এদের সাথে প্লেনে করে ফিরে যায় তাহলে পুলিশ তাকে আবার ধরে জেলে ঢুকিয়ে দেবে। দাতু তার সঙ্গীদের মরতে দেখে রাগে পাগল হয়ে যায়। সে প্লেনের সামনে রকেট লঞ্চার এনে তাদেরকে এক আঘাতেই উড়িয়ে দেবার কথা বলে, কিন্তু ঠিক সময় টনি তাকে দেখে ফেলে। এখন টনি তাড়াতাড়ি বন্দুক উঠিয়ে তাকে শুট করে মেরে ফেলে আর সব মানুষের জান বাঁচিয়ে নেয়। এটা দেখে ব্র্যাড টনির এই ঠাজে অনেক খুশি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই দাতু রকেট লঞ্চার দিয়ে প্লেনটাকে উড়িয়ে দিতে যাচ্ছিল। এটা দেখে ব্র্যাড তার পুরো শক্তি লাগিয়ে প্লেনটাকে তার উপর উঠিয়ে দেয় আর প্লেনটা উড়াতে সফল হয়ে যায়। এটা দেখে টনি সব প্যাসেঞ্জার আর ব্র্যাডের জন্য অনেক খুশি হয় আর সে ওই টাকায় ভরা ব্যাগটা নিয়ে জঙ্গলের থেকে পালিয়ে যায়। ব্র্যাড প্লেনটাকে এই আইল্যান্ড থেকে দূরে নিয়ে যায় আর প্লেনের মালিক তাকে একটা এয়ারপোর্টের ব্যাপারে জানায় যেখানে এরা যেতে পারত, যেটা এখন তাদের
তাদের বেশ কাছেই ছিল। ব্র্যাড এয়ারলাইন কোম্পানির মালিকের বলা ওই জায়গার দিকে প্লেনটাকে নিয়ে যায়, কিন্তু ঠিক তখনই আরও একবার প্লেনের ইঞ্জিনে আগুন লেগে যায় আর প্লেনটা ধ্বংস হতে শুরু করে। এই জন্য ব্র্যাড আবার এমার্জেন্সি ওয়ার্নিং অন করে আর ধীরে ধীরে প্লেনটাকে নিচে রানওয়েতে নামানোর চেষ্টা করে। শেষমেশ অনেক কষ্ট আর চেষ্টার পর ব্র্যাড প্লেনটাকে নিরাপদে রানওয়েতে নামিয়ে ফেলে আর সব প্যাসেঞ্জারের জীবন বেঁচে যায়। ব্র্যাড আর তার কো পাইলট অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে প্লেন কোম্পানির মালিক আর তার টিমও স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন ব্র্যাড পেছনে গিয়ে প্যাসেঞ্জারদের কি অবস্থা সেটা দেখে। সে দেখে যে সব প্যাসেঞ্জার নিরাপদে আছে। এটা দেখে তার মনে অনেক শান্তি লাগে। সেখানে দাঁড়িয়ে থাকা সব প্যাসেঞ্জার ব্র্যাডের জন্য তালি বাজাতে শুরু করে আর তাকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে রেস্কিউ টিমও পৌঁছে যায়। তাদেরকে দেখে সব প্যাসেঞ্জার অনেক খুশি হয়ে যায়। এখানে ব্র্যাড সব প্যাসেঞ্জারকে রেস্কিউ টিমের সাথে পাঠিয়ে দেয় আর ক্যাপ্টেন ফাইনালি স্বস্তির নিঃশ্বাস নিয়ে প্লেনের সিঁড়িতে বসে তার মেয়ের সাথে কলে কথা বলে। আর এর সাথেই এই গল্পটা শেষ হয়ে যায়।